সিন্ডিকেটের কাছে বাংলাদেশের কয়েক লক্ষ শ্রমজীবী তরুণ যুবগোষ্ঠী তাদেরকে জিম্মি করা হচ্ছে। নির্বাচন কমিশন অফিসে নিয়োজিত, তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োজিত, এমন কোনো জায়গা নাই সরকারি অফিস যেখানে তারা নেই। ব্যাংক, বিমা, সব জায়গায়। ব্যাংকের গার্ড বলতে এখন আর স্থায়ী কোনো গার্ড নেই, সব আউটসোর্সিং। এটা হতে পারে না। একটা দেশে এই ধরনের সংবেদনশীল জায়গাগুলো সব একদল এজেন্সি নিয়োগ করবে, সেই এজেন্সি কারা আমরা জানি না। এখন তারাই বলতেছে এই এজেন্সির অনেক রাজনৈতিক পরিচয় আছে। তাহলে কি আমরা এই সমস্ত সরকারি সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোর সেবা এবং কার্যক্রম যেগুলো একদম জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, সেগুলো সব এই দলগুলোর কাছে দিয়ে দেবো? এই দলগুলোর যারা এজেন্সি, সিন্ডিকেট, তাদের কাছে দিয়ে দিচ্ছি। আমরা তেলের সিন্ডিকেট নিয়ে অনেক কথা বলি, আমরা দ্রব্যমূল্য বাড়লে আপনার পরিবহনের সিন্ডিকেট নিয়ে কথা বলি, কিন্তু এই সিন্ডিকেট কিন্তু আবার চোখের আলোচনার বাইরে থেকে যাচ্ছে। এটা কিন্তু আর একটা বিরাট সিন্ডিকেট। যদি মুগদাপাড়া হাসপাতালের কেস স্টাডি আপনারা দেখেন, যারা মিডিয়ার ভাই আছেন, আপনারা তো জানেন সবাই, মিডিয়ার ভাইদের আমি বলবো, ভাই বোনদেরকে, যে এরকম কয়েকটা জায়গায় দেখা যায় যে এজেন্সির পরিবর্তনের মাধ্যমে কত কোটি কোটি টাকার ব্যবসা হয়। এখানে ঠাকুরগাঁও হাসপাতাল, মুগদাপাড়া হাসপাতাল, কয়েকটা জায়গায় আছে সিলেটে। এই যে আপনার একটা সিন্ডিকেটের কাছে বাংলাদেশের কয়েক লক্ষ, 6 লক্ষ তো আমরা তালিকা করতেছি, দৈনিক ভিত্তিতে ধরলে আরও বেশি। এই যে কয়েক লক্ষ একদম শ্রমজীবী তরুণ যুবগোষ্ঠী, এর মধ্যে অনেক সবাই একদমই এই মুহূর্তে হচ্ছে দেশকে দেওয়ার সময় তাদের শ্রমশক্তি দিয়ে তাদেরকে জিম্মি করা হচ্ছে। এর অবসান হওয়া দরকার। এটা দিয়ে চলতে পারে না। এই সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। আর এটা ভাঙতে গেলে একমাত্র পথ হচ্ছে, যে তারা 1 নম্বর দাবি করতেছে যে এই এজেন্সি তা বিলুপ্ত করে, যদি প্রয়োজন হয় আপাতত সরকার যার যার প্রতিষ্ঠানে সে অ্যাপয়েন্টমেন্ট দিবে। কিন্তু এই নিয়োগটাই আপনারা জানেন, বাংলাদেশের শ্রম আইন এবং শ্রম বিধিমালা অনুযায়ী স্থায়ী ধরনের কাজে অস্থায়ী শ্রমিককে নেওয়া যায় না। 10 বছর ধরে একটা হাসপাতালে যিনি কাজ করতেছেন, সেই পদ কিভাবে অস্থায়ী হয়? তাহলে তো পদটাই থাকা উচিত না, এই না ব্যাপারটা? এখন এটা আমাদের দেখতে হবে। আর একটা অদ্ভুত ব্যাপার চলতেছে, সেটা কি, যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানে, একটা হাসপাতালে একজন শ্রমিক কত টাকা বেতন পাবে, কয়দিন চাকরি করবে, এটা নির্ধারণ করে দেয় অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় বলতে পারে যে ওই প্রতিষ্ঠানের রাজস্ব খাতে এত টাকা বরাদ্দ, আপনারা এর বেশি নিতে পারবেন না, কিন্তু বেতন ভাতা বাবদ এত, আপনার নিয়োগ বাবদ এত, সেবা বাবদ এত। অর্থ মন্ত্রণালয় বলে দেয় যে ওই প্রতিষ্ঠানে দৈনিক কতদিন কাজ করবেন এবং তার বেতন কত হবে। যে আগে ছিল 26 দিন, এখন করেছে 22 দিন। আমার সাথে একদিন আলোচনা হলাম, বললো যে আমরা তো বেতন বাড়িয়ে দিয়েছি আপনাদের কথা মতো। আর বেতন বাড়িয়ে দিয়েছেন মানে আসলে বেতন কমেছে, কারণ আগে 30 দিন কাজ করে 26 দিনের বেতন পেত, এখন 30 দিন কাজ করে 22 দিনের বেতন পায়। এবং সেটা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়, যার ওই কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। যিনি এটা নির্ধারণ করেন তার হাসপাতালের কাজ সম্পর্কে কোনো ধারণা নেই, তার যে হাসপাতালে কোনো দিন 22 দিন কাজ হয় না। হাসপাতালে ছুটিও সপ্তাহে 2 দিন না, সরকারি কর্মচারী ছুটি 2 দিন, তাই না ব্যাপারটা? তো এই যে ধারণা ইচ্ছে, রেলের কর্মচারীরা কয়দিন ওভারটাইম পাবে, এটা অর্থ মন্ত্রণালয় ঠিক করে। সিটি কর্পোরেশনের শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, ম্যাটার্নিটি পাবে কি পাবে না, এটা অর্থ মন্ত্রণালয় ঠিক করে। দৈনিক কত বেতন পাবে, এই অদ্ভুত নিয়ম চলতে পারে না। সুতরাং এটা যার যার মন্ত্রণালয়। আজকেই দেখবেন কৃষি ফার্ম শ্রমিকরা আন্দোলন করতেছে, দীর্ঘদিন যাবৎ তারা কৃষি ফার্মে কাজ করতেছে। কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব নীতিমালা আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন অর্থ মন্ত্রণালয় নীতিমালা দিয়ে বলতেছে অন্য কোনো মন্ত্রণালয়ের নিজস্ব নীতিমালা থাকলে এর সাথে সমন্বয় করতে হবে। এবং ওখানে যিনি বসে আছেন, এক জায়গায় এক একজন ডিজি মহোদয় বা ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, উনি ওনার সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করতেছেন যে কীভাবে সমন্বয় করবেন। উনি ওনার এজেন্সির সাথে কী ধরনের বোঝাপড়া হচ্ছে তার উপরে সব কিছু নির্ভর করতেছে। আমরা এই অনিশ্চয়তা, সিন্ডিকেট এবং এই মুনাফার যে আপনার এই একজন উৎপাদন শক্তির কাছ উপরে যে 2 জনের মুনাফার যে অর্থনৈতিক একটা ব্যবস্থা, অদ্ভুত ব্যবস্থা চলতেছে, এবং এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছে প্রশাসনে, যে একটা মন্ত্রণালয় সব কিছু ঠিক করে দিচ্ছে দৈনিক মজুরি সহ, এর অবসান চাই।